আমার সুপ্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই বরিশাল বোর্ড 2024-এর যে সাধারণ গণিতের এমসিকিউ সমাধান সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দেওয়ার একটা পদ্ধতিমূলক ক্লাসে। তো এখানে এখন আমি সরাসরি তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড 2024-এর, আমি আশা করি এই ক্লাসটা যদি দেখো তাহলে দেখবে যে অবশ্যই তোমাদের এই অ্যান্সারগুলো অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিভাবে করতে পারবে সেই পদ্ধতিগুলো অবশ্যই জানবে এবং তোমাদের উপকারে আসবে বলে মনে করছি। তো যাই হোক, এখানে সরাসরি অ্যান্সারে চলে গেলাম। তো এখানে কিন্তু 1 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো যে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে 12 মিটার দীর্ঘ একটি মই দেওয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, থিটা এর মান কত? এখানে দেখো এটার আলোকে যদি আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, 12 মিটার দীর্ঘ মই দেওয়ালের থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে, অর্থাৎ তাহলে 6√3 ভূমির সাথে এখানে কিন্তু 12 মিটার দীর্ঘ মই, তাহলে এখানে থিটা কোণ করে আছে। এখন এই যে দুইটা বাহু পেলাম, দেখো এটাতে তাহলে থিটার সাথে যে কোণ করে আছে তার এটার থিটার বিপরীতটা লম্ব হয়, তাহলে এটা নিশ্চিন্ত ভূমি আর অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ কোন ইয়াতে ত্রিকোণমিতিকের মধ্যে এটা থাকে, এটা বুঝতে পারলেই কিন্তু এই অ্যান্সারটা করে ফেলতে পারবে তোমরা। তাহলে এখানে হবে কস, যেহেতু কস সমান ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ ভূমি 6, তাহলে কস থিটা এখানে আমাদের লিখতে হবে, কস থিটা সমান ভূমি বলতে 6√3 আর অতিভুজ বলতে 12। তাহলে এটার মধ্যে দেখো এই জায়গাতে 6 আর এখানে 2, তাহলে কেটে যাচ্ছে, তাহলে থিটা কস কত ডিগ্রির মান √3/2। এটা যদি মুখস্থ থাকে যে থিটা সমান 30 ডিগ্রি তাহলে হয়ে গেল। আবার যদি নাও থাকে তাহলে ক্যালকুলেটরে বের করার পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে তাহলে আমরা লিখব কি, প্রথম অবস্থায় √3/2 এটা লিখে তারপরে শিফট কস অ্যান্সার সমান যদি দেই তাহলে এই দেখো 30 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে অ্যান্সারগুলো করলেও তোমরা বের করে নিতে পারবে। তো পরবর্তীতে যে 2 নম্বর যে প্রশ্নটা দেখো, বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ হয়? এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা দেখো এটাতে কত উত্তর হবে, তার জন্য এখানে একটা বর্গ আমরা কল্পনা করি, এটা বর্গের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় a², এটা নিশ্চিন্তে জানো। এখন বর্গের যদি এটা কর্ণ হয়, বর্গের কর্ণ কি √2a, তাহলে এই বাহুটাকে ক্ষেত্রফল করলে এটা কিন্তু বর্গটা এরকম ধরনের আকৃতির হবে, তাহলে ক্ষেত্রফল কত গুণ, মানে অর্থাৎ এটা কত গুণ হবে, এটা কত গুণ বললে কিন্তু এটা গুণ আকারে বৃদ্ধি পাবে আর এটা কমবে, তাহলে এটা কিন্তু বাহু হচ্ছে, তখন এই বাহুটা সবগুলো কিন্তু √2a, তাহলে √2a তার উপর স্কোয়ার করলে 4, তাহলে 2 আর a², তাহলে কত গুণ হলো? a² চাইতে এটা দ্বিগুণ হয়েছে, পরেরটা দ্বিগুণ হয়েছে, কিন্তু এখানে দ্বিগুণ উত্তর কিন্তু করা যাবে না, কারণ এখানে বলা হয়েছে বর্গক্ষেত্র তার, তাহলে বর্গক্ষেত্র তার কর্ণের উপর এটা কত গুণ, এরকম কিন্তু আমরা বলতে পারি। একটা যদি সংখ্যা 20 হয় আর একটা 10 হয়, তাহলে বলতে পারি এটা যদি 10-এর মান a হয়, 20-এর মান যদি b হয়, তাহলে আমরা বলতে পারি যে b এর দ্বিগুণ, আবার a কিন্তু b এর অর্ধেক, অর্থাৎ এটাতে ছোটটার কথা বলার কারণে এটা অর্ধেক উত্তর করতে হবে। তাহলে ক নাম্বারটা এখানে সঠিক উত্তর আমরা পাচ্ছি। তারপরে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? একটা বৃত্তের পরিধি তো আমরা জানি 2πr, কিন্তু এখানে পাই সেন্টিমিটার পরিধি এটা সমানই যদি পাই হয়, তাহলে এই সবগুলো মিলে কিন্তু এখানে পাই হয়েছে, তাহলে এই জায়গাতে বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে পরিধিটাই এটা, আর আমরা ক্ষেত্রফল জানি, তাহলে এখান থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করে নিই তাহলে r সমান কত হচ্ছে, π/2π, অর্থাৎ এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে হাফ, অর্থাৎ r কিন্তু ব্যাসার্ধ হচ্ছে হাফ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা জানি πr², অর্থাৎ পাই আর হাফ তার উপরে স্কোয়ার, তাহলে পাই আর নিচে হাফ বলতে 4, তাহলে π/4। এটা কিন্তু পাই দেওয়ার ক্ষেত্রে অনেক সময় একটু এলোমেলো হয়ে করার জন্য এটা কিন্তু পাই দেওয়া হয়েছে। তারপরে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গ মিটার, এর পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে ঘনকের
পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, এগুলো সূত্র কিন্তু তোমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে। 6, এটাতে হচ্ছে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a², এটা সমান আমরা লিখবো 150। তাহলে a² সমান কত হচ্ছে 150/6। তাহলে 6কে যদি আমরা 150কে যদি 6 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো 150/6, তাহলে এখানে অ্যান্সার আসছে 25। তাহলে 25 হলে a² সমান যদি 25 হয় তাহলে কিন্তু a সমান 5 আমরা পাইলাম। তাহলে a বলতে আমরা কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য a পেলাম। তাহলে পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কিন্তু √3a, আর পৃষ্ঠের কর্ণ হচ্ছে √2a, এটা মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু পৃষ্ঠের কর্ণ, তাহলে a এর মান 5, তাহলে 5√2, এই জন্য পৃষ্ঠের কর্ণ হচ্ছে 5√2। তারপরে যেটা প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান। এটা আসলে এমনভাবে একটা বেলুনের আকৃতি দেওয়া হয়েছে এখানে, যে এই বেলুনের ক্ষেত্রে কিন্তু নিচে একটা বৃত্ত থাকে, এই বৃত্তের ব্যাসার্ধ যতটুক, এইটুক কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের সমান হচ্ছে বাহু। আসলে এই বাহুটা কিন্তু ব্যাসার্ধের সমান, খুব ছোট এইরকম আকৃতির একটা, এখানে এই ব্যাসার্ধ যতটুক এই বাহুটাও ততটুক, অর্থাৎ এটাই কিন্তু এটা যদি 5 হয় তাহলে এটাও 5, অর্থাৎ এটা এইচ হলে এটাও এইচ। এটা মনে রাখতে পারলেই বা বুঝতে পারলে এটা কিন্তু হয়ে যাবে। বেলুনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বেলুনের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2πr × r+h, এটা হচ্ছে সমগ্র তল। আর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πrh। এখানে কিন্তু খেয়াল করে দেখো r আর h কিন্তু সমান, তাহলে এখানে একটু আমার দেখতে দুটো h হয়ে গেছে, এখানে r হবে, তাহলে এখানে r দিলাম। তাহলে r আর h সমান, তাহলে h এর পরিবর্তে r বসাই আমরা, তাহলে 2πr × 2r অনুপাত 2πr × r। তাহলে এখানে দেখো আর এটা যদি আমরা কেটে দিই, তারপরে পাই আর পাই কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকলে এই জায়গাতে থাকলো 4:2, এখানে এটা কেটে দিলে এখানে থাকলো 2:1, অর্থাৎ এই খ নাম্বার প্রশ্নটার সাথে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। তো যাই হোক, এখানে হয়ে গেল এখন আমাদের এই 5 নম্বর প্রশ্নের উত্তর। এখন 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচে কোনটি নির্ণয়ের ধাপ বিস্তৃতির প্রয়োজন হয়। এটা তো তোমাদের মুখস্থই প্রশ্ন, যেটাতে ধাপ বিস্তৃতি হচ্ছে গড় যখন নির্ণয় করা হয়, গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ইউআই এই কথাটা থাকে, অর্থাৎ ইউআই এর তার ধাপ বিস্তৃতি বোঝানো হয়। এটা মুখস্থ উত্তর, অর্থাৎ এখানে ক নাম্বারটা সঠিক উত্তর। তারপরে বলা হয়েছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা মধ্যক নিচের কোনটি। এটা কিন্তু তোমাদের একটু মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো মৌলিক সংখ্যা 12 থেকে বড়, এটাতে 12 থেকে বড় হচ্ছে 13, তারপরে 13 পরে 14, 15 হচ্ছে না, 16 হচ্ছে না, 17 একটা মৌলিক সংখ্যা, তারপরে 19 একটা মৌলিক সংখ্যা, 19-এর পরে 20 হয় না, 21 হয় না, 22 হয় না, 23 একটা মৌলিক সংখ্যা, 24, 25, 26, 27, 28, 29, তাহলে 29 একটা মৌলিক সংখ্যা, তারপরে 31, তারপরে হচ্ছে 37, তারপরে এখানে কিন্তু বলা হচ্ছে 145-এর নিচে, তাহলে 37-এর পরে আবার কিন্তু মৌলিক সংখ্যা আছে 41, অর্থাৎ তাহলে এখানে 41 আর তারপরে 43, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা মৌলিক সংখ্যার মধ্যে আমরা এই পাশে 2টা বাদ দিলাম, এই পাশে 2টা বাদ দিলাম, আবার 2টা বাদ দিলাম, আবার 2টা বাদ দিলাম, তাহলে এই মাঝখানেরটাই হচ্ছে মধ্যক, অর্থাৎ মৌলিক সংখ্যা মধ্যক নিচের কোনটি, অর্থাৎ 29। এভাবে তোমরা বের করলে এটার অ্যান্সারটা বের করতে পারবে। তারপরে বলা হয়েছে নিচের উপাত্তের প্রচুরক কোনটি বা প্রচুরক কত। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা জানি যে প্রচুরক সমান আমরা জানি L + F1 / F1 + F2 গুণিতক H। এই সূত্র যদি দাও তাহলেই কিন্তু আমরা অ্যান্সার এখানে পেয়ে যাব। তো প্রচুরক শ্রেণী হচ্ছে 12, তাহলে এখানে 12 নিম্ন সীমা 51,
51 প্লাস F1 বলতে আমরা 12 থেকে 10 বাদ দিতে হবে, তাহলে এখানে 2 পাচ্ছি, আর নিচেও 2 প্লাস F2 বলতে 12 থেকে পরেরটা বাদ, পরে তো কোনো সংখ্যা নাই, তাহলে 0, তাহলে এখানে 12ই থাকছে, 12 থেকে 0 বাদ দিলে 12ই হয়, আর এখানে 10, তাহলে এই জায়গাতে হচ্ছে 14, এখানে এক আনসার যদি আমরা করি তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে যদি ক্যালকুলেটর দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তো এখানে 2 ভাগ 14, তাহলে লিখব 2 ভাগ 14, তারপরে গুণ 10, তারপরে যোগ 51, তাহলেই আমাদের অ্যান্সার আসলে এখানে 52.428, তাহলে 43 এই জন্য লেখা হয়েছে, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো 9 নম্বর যে প্রশ্ন, যে প্রশ্নটাতে যোগ দেখা যাচ্ছে, এটাতে কিন্তু যোগ হবে না, এই প্রশ্নটাতে হবে এরকম, আমি লিখে দিই আগে, যে 1.13 পৌনকণিক, এখানে ভাগ হবে 0.3 পৌনকণিক। এগুলো অ্যান্সার কিন্তু আমরা ক্যালকুলেটরেও করে ফেলতে পারি। দেখো সরাসরি কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। সেটা কিভাবে করবে, সেটার জন্য আমাদের প্রথমে এই 13 সংখ্যাটা উঠাবো, যে 13 ভাগ বিয়োগ 1 ভাগ হচ্ছে 90, তাহলে এই যে অ্যান্সার হলো, ভাগ দিয়ে ব্র্যাকেট দিয়ে ওই কাজটা করব, 3 ভাগ তারপরে 9, এখন যেটা মান পাচ্ছি সেটাতে কিন্তু 0.4 আসতেছে, তাহলে এটাতে AB/C বাটনে ক্লিক দিলে 2/5, অর্থাৎ এটাই অ্যান্সার হচ্ছে, অর্থাৎ যোগ থাকলে কিন্তু এটা অ্যান্সার মিল হচ্ছে না কোনোটার সাথে, তো এখানে অ্যান্সার তাহলে আমরা 2/5 পেয়ে যাচ্ছি। তারপরে 10 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, নিচের কোনটি সসীম সেট, সসীম বলতে সীমাহীন, মানে একটা নির্দিষ্ট পরিমাণ সেট, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে জেড পূর্ণ সংখ্যা, অর্থাৎ জেড পূর্ণ সংখ্যা হলে দেখো এখানে 2 এর নিচে কিন্তু অনেক সংখ্যা 2 এর চাইতে ছোট, তাহলে 2 এর চাইতে ছোট কিন্তু 1, 0, অর্থাৎ -1, -2, এইভাবে কিন্তু অসংখ্য সংখ্যা লেখা যায়, তাহলে এটাও অসীম হবে, তাহলে হচ্ছে না। এখানে P/Q, P ও Q পূর্ণ সংখ্যা, এবং এটা কিন্তু এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু মূলদ সংখ্যার কথা বলা হয়েছে, তো মূলদ সংখ্যা অনেকগুলো আছে, এর কোনো শেষ নাই, তাহলে এটাও হচ্ছে না। আর এখানে খেয়াল করে দেখো 100-র চাইতে ছোট, এখানে y² মান, এখানে n স্বাভাবিক সংখ্যা, 100-র চাইতে y² মান ছোট, আর y³ মান বড়, এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে হচ্ছে, এই জন্য এটা উত্তর হচ্ছে গ, তাহলে এখানে উত্তর হচ্ছে গ নাম্বারটা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা যেখানে। 11 নম্বর যে প্রশ্নটা এখন দেখার চেষ্টা করি, তো 11 নম্বর প্রশ্নটাতে যদি দেখো তোমরা, তো এখানে কিন্তু দেওয়া আছে এই 3/x + 1, এখানে জাস্ট 1/x বসাই, তাহলে 3/1/x + 1, তাহলে এই এক্সটা কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ 3x + 1, খুব সহজেই অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এই 1 তখন নিচে কোনো মূল্যই থাকছে না, অর্থাৎ 3x + 1, অর্থাৎ ক নাম্বারটা এখানে আমরা অ্যান্সার পেয়ে গেল। তারপরে যে 12 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু এইসব অ্যান্সার কিন্তু তোমরা অনেক সময় দেখো যে এটাকেই ক্যালকুলেশন করতে লাগো, যে ক্যালকুলেশন করে কিভাবে এর মান বের করা যায়, এগুলো অ্যান্সার করার জন্য আমরা লিখব যে a + 1/a = 3। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে এই নিচেরটা মিলানোর, তাহলে এখানে লসাগু করলে a² + 1/a = 3, তাহলে a² + 1 = 3a, তাহলে a² এটা এই বামে আসলে 3a + 1 = 0, এটা হচ্ছে, কিন্তু এখানে তো আছে দেখো a² এর বামে কিন্তু 3 আছে, তাহলে এখানে যদি আমরা 3 লিখি, তাহলে এটা 3 3 9 হয়ে যাবে, তাহলে 9, আর এটাও 3 হয়ে গেল। এখন আমাদের ওটার মতো তৈরি করতে হবে, এটার মতো তৈরি করতে হলে দেখো 3a² - ওখানে 2a + 3, তাহলে আমরা পাচ্ছি -7a = 0, এই 7 আর 2 9 হয়, তাহলে এটা যদি ওই পাশে নিই আমরা পরের লাইনে, তাহলে কিন্তু এটা 7a পাচ্ছি, তাহলে এই টুক নিচে যেটা আছে তার মান কিন্তু 7a, তাহলে উপরে আছে 2a, নিচে আছে 7a, এটা কেটে দিলেই তাহলে আমরা কিন্তু 2/7 পেয়ে যাব, অর্থাৎ ঘ নাম্বারটা তখন আমাদের অ্যান্সারের সাথে সরাসরি মিল হচ্ছে, ওটা পেয়ে যাচ্ছে আমরা। 13 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে 5% সরল মুনাফায় 400 টাকার কত বছরের মুনাফা আসলে 520 টাকা হবে। তো মুনাফা আসলের ক্ষেত্রে এভাবে একটা সূত্র লিখতে হবে, যে a = p + pnr, এই সূত্র আমরা লিখব,
আর যদি সরল মুনাফা বলে তাহলে আই সমান আমরা লিখব PNR। এই সূত্র জানলেই কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। দেখো এখানে আছে এ এর মান 520 প্লাস পি এর মান হচ্ছে যেটা মুনাফার ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল 400 টাকা, 400 যোগ 400 গুণ এন এখানে দেওয়া হয়েছে, এন আমাদের নির্ণয় করতে হবে। আর 5%, 5% বলতে পার্সেন্ট তুলে দিলে 100 দ্বারা ভাগ হবে, তাহলে এটা এই দুটো শূন্য এখানে কেটে গেল, তাহলে এই এখানে শূন্য, তাহলে 520 থেকে যদি 400 বাদ দেওয়া হয় তাহলে 120 পাই আমরা এই পাশে, আর এটা চারপাশে 20 এন, তাহলে এন সমান হবে 120 ভাগ 20, তাহলে এটা শূন্য, 6 দুগুণ 12, অর্থাৎ এন সমান 6 বছর। তাহলে আমাদের এখানে দেখো আমাদের উত্তরের সাথে কিন্তু মিল হয়ে গেল। তারপর 14 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 5 টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ মাইনাসটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা যদি উপরে যায় ওই ডান পাশেরটা আমাদের থেকে গেল 625, এটা উপরে নিলে কিন্তু এরকম হবে 5x মাইনাস 1, অর্থাৎ একটা মাইনাস দ্বারা গুণ করে দিলে উপরে নিতে পারবো। তাহলে 600 বলতে 5 এর উপরে 4, 25 গুণ 25 600 হয়, 625 হয়, তাহলে n মাইনাস 1 সমান 4, অর্থাৎ x সমান 5, 4 আর 1 5, অর্থাৎ এখানে দেখো খুব সহজেই গ নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এত, এই সংখ্যাটার আদর্শ রূপ কত? এই আদর্শ রূপ লিখতে গেলে কিন্তু আমরা সরাসরি আদর্শ রূপে লিখতে পারবো, আবার যদি ক্যালকুলেটরে তোমরা আদর্শ রূপ লিখতে চাও তাহলে ক্যালকুলেটরে তোমাদের কাজ করতে হবে কি, এই মোড বাটনটাতে 5 বার ক্লিক দিতে হবে, 1 2 3 4 5, একবারে এই মোড বাটনে 5 বার ক্লিক দিলে দেখো এখানে ফিক্সড, তারপরে সাইন, আর তার সাইন্স, তারপরে নর্মাল লেখা আছে তোমরা দেখতে পাবে। তো 2 কিন্তু সাইন্স আছে, তাহলে 2 বাটনে আমরা ক্লিক দেব 2। এখন এখানে দেখতে হবে যে যেটা তাদের এই আদর্শ রূপে দশমিকের ডানে কয়টা আছে, একটা, তাহলে আমরা 2 ক্লিক দেব, যত সংখ্যা থাকবে তার এক বেশি, তাহলে 2 ক্লিক দিয়ে এখন আমরা সরাসরি এই সংখ্যাটা উঠাবো। উঠাই দিলে এখানে দেখো 0.03 আর 3 6 7 8টা শূন্য আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, তারপরে 37 আছে 3 7, এটা উঠালেই আমাদের আদর্শ রূপ হয়ে গেল 3.7 গুণিতক 10 টু দি পাওয়ার 9 মাইনাস। তাহলে আদর্শ রূপ হচ্ছে লগের পূর্ণক কত, পূর্ণক কিন্তু এখানে যে অ্যান্সারটা আছে এটাকে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে লগ অ্যান্সার দিলেই কিন্তু আমাদের পূর্ণক চলে আসবে, লগ অ্যান্সার। কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে যে আমি যেহেতু ক্যালকুলেটরটা সায়েন্টিফিক মোডে করেছি, এখানে কিন্তু তোমরা এই অ্যান্সারটাকে আবার ওই 5 বার লগে ক্লিক দিয়ে 1 2 3 4 5 দিয়ে নর্মাল লেখা আছে এই 3-এ যদি ক্লিক দাও তাহলে 1 অথবা 2-এ ক্লিক দিলেই দেখো আমাদের -8 চলে আসলো। খেয়াল করে দেখো -8 দশমিক কিছু আছে তোমাদের ক্যালকুলেটরে, এই -8 এটাতে মাইনাস যত আসবে লগের পূর্ণক কিন্তু তার চাইতে 1 বেশি হয়, তাহলে মাইনাস থাকলে -8 বললে -8 হলে -9 হবে 9, তাহলে 9 পূর্ণক ঠিক আছে। আর যোগ যদি পূর্ণক করি, যোগ পূর্ণক অর্থাৎ 9, তাহলেই যেটা থাকবে সেটা কিন্তু অংশ, অর্থাৎ 0.568 এটা হচ্ছে অংশ, অর্থাৎ সবগুলো এখানে ঠিক অ্যান্সার পাচ্ছি। আবার একটু তোমাদের লগের পূর্ণক অংশক লেখার জন্য ক্যালকুলেটরটা সাধারণ রেখে আমরা প্রথমে লগ, তারপরে 8টা শূন্য, দশমিক 1 2 3 4 5 6 7 8 3 7 দেব, দিলে যেই সংখ্যাটা আসবে দশমিকের বামে সেটা -8, তাহলে -8 হলে -9, -6 হলে -7, এইভাবে 1 বেশি হবে। তাহলে আর যেটা মান আসবে তার সাথে যোগ যদি আমরা করি পূর্ণক তাহলে অংশক পাবো, যোগ পূর্ণক যেহেতু 9 তাহলে 9 যোগ করলেই খেয়াল করে দেখো অংশক পেয়ে যাচ্ছে। তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে প্র্যাকটিস করলেই কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। তো যাক, এখন পরের অ্যান্সারে আমরা চলে যাওয়ার চেষ্টা করি। তো এখানে 15 নম্বরটা হয়ে গেল। এখন 16 নম্বর প্রশ্নটাতে এখানে দেখো বলা হয়েছে সমীকরণের সমাধান সেট কোনটি। এই জায়গাতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে x - 2 ডিভাইডেড x, এটা যদি আমরা এই পাশে নিই, খেয়াল করে দেখো যে x - 2 এটা এই পাশে থাকলে এই দুইটা থেকে অর্থাৎ -x - 2 ডিভাইডেড x সমান 0,
এখান থেকে এক্স মাইনাস টু কিন্তু কমন যায়, তাহলে কমন যদি নিই তাহলে এখানে থাকে 1 মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান 0। তাহলে এটাও একটা গুণ, তাহলে এক্স মাইনাস টু অর্থাৎ এক্স সমান 2 একটা অ্যান্সার হলো। আর এটা সমান 1 ডিভাইডেড এক্স সমান হচ্ছে, এটা লিখে দিই যে সমান 0, তাহলে 1 ডিভাইডেড এক্স সমান 1, তাহলে এখানে এক্স সমান আবার 1 পাচ্ছি, তাহলে 1 এবং 2 এই দুইটাই আমাদের অ্যান্সার করতে হবে। এখন আমরা 17 নম্বর অ্যান্সারটা করবো। 17 নম্বর অ্যান্সারটাতে দেখো, এই সামঞ্জস্যপূর্ণ বা অনির্ভরশীল বা একটি মাত্র না কতগুলো সমাধান আছে, এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে তোমাদের প্রথম অবস্থায় আসলে এটাতে তোমাদের একটা অধ্যায় দেওয়া হয়েছে শুধুমাত্র এই সামঞ্জস্য, অনির্ভরশীল বা নির্ভরশীল এই সংক্রান্ত। তো সেই ক্ষেত্রে দুইটা অনুপাতের ক্ষেত্রে আমরা A1 ডিভাইডেড A2 এটা নির্ণয় করব, B1 ডিভাইডেড B2, আর যদি এই দুইটা সমান হয় তাহলেই কেবলমাত্র C1 ডিভাইডেড C2 নির্ণয় করব। আর যদি সমান না হয় তাহলে আমাদের নির্ণয় করার দরকার নাই। যদি সমান প্রথমেই না হয়, খেয়াল করে দেখো, যদি এটা সমান না হয় তাহলে কোনো সমাধান থাকবে না, অনির্ভরশীল হবে। তাহলে এটাতে আমাদের দেখতে হবে এটা আর এটা ভাগ করলে কত হচ্ছে, তাহলে -12 ডিভাইডেড 1 সমান কিন্তু -12, এই দুটার মধ্যে -12 পেলাম। এখন এটা যদি নির্ণয় করি তাহলে দেখো এখানে কিন্তু 1 ডিভাইডেড -2 সমান -12 হচ্ছে আবার, অর্থাৎ তাহলে এটা আর এটা সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে আমাদের এটাও নির্ণয় করতে হবে, এটা যদি সমান হয়ে যায় তাহলে এটা নির্ণয় করব। তাহলে সমান যেহেতু হয়ে গেল তাহলে এটা নির্ণয় করে এটাতে খেয়াল করে দেখো এটাতেও আবার -12 হচ্ছে। যদি পরে আবার এটা সমান হয়ে যায়, খেয়াল করে দেখো এটা সমান তো আমাদের হলো, এখন এটা সমান করব। এটা যদি সমান হয় তাহলে অসংখ্য সমাধান, নির্ভরশীল সবগুলোই থাকবে, সামঞ্জস্যপূর্ণ। আর যদি এটা সমান হওয়ার পরে যদি এটা সমান না হয় তাহলে একটা মাত্র সমাধান থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই সমান আছে, অর্থাৎ তাহলে সামঞ্জস্যপূর্ণ হবে, পরস্পর নির্ভরশীল হবে এবং অসংখ্য সমাধান থাকবে। কিন্তু এখানে বলা হয়েছে একটি মাত্র সমাধান আছে, তাহলে এই কথাটা এখানে ভুল আছে। অর্থাৎ তাহলে 1 ও 2 উত্তর এখানে সঠিক করতে হবে। অর্থাৎ ক নম্বরটা দেখো এখানে সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে। তারপরে 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে 3, 5, 7 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত। এখন এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য তাদের n সংখ্যক পদের সমষ্টি, এই অ্যান্সারটা যদি তোমরা আবার অ্যান্সার করতে লাগো যে যোগফল কত, তাহলে কিন্তু বেশি সময় আমাদের প্রয়োজন হবে। এই জন্য আমরা এই অ্যান্সারটা ওইভাবে করব না। এখানে দেখব যে আমরা প্রথম অবস্থায় এই কোনটাতে 1 বসালে 3 হচ্ছে, খেয়াল করে দেখো যে এখানে যদি 1 বসাই তাহলে এটাতে 2 হয়, হচ্ছে না। এটাতে 1 বসালে 1ই হয়, হচ্ছে না। এটাতে 1 বসালে 1 1, তাহলে এটাতে 4 হচ্ছে। তাহলে এটাতে 1 বসালে তাহলে 1 আর এখানে 3 হচ্ছে। কিন্তু 1 যখন বসাবো 1 হলে আমরা ওইটা অ্যান্সার করব না, কিন্তু এটা তো অ্যান্সার হয়ে গেল, যেহেতু কোনোটাতে মিলল না তাহলে অ্যান্সার হয়ে গেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দুইটাতে 1 আসতে, এই প্রথমটা আসতে পারে। তাহলে আসলে আমরা আবার কি করব, যদি বলা হয় এটার n-তম পদ তাহলে কিন্তু 2 বসিয়ে 5 মিলাবো, আর যদি বলে সমষ্টি তাহলে এই দুটো আমরা যোগ করব, 5 আর 3 8, তাহলে 2 বসালে 8 হতে হবে। তাহলে এখানে 2, এখানে 2, 2 আর 2 4, 4 দুগুণ দেখো 8 হচ্ছে, অর্থাৎ তাহলে এখানে নিশ্চিন্তে গ নম্বরটা উত্তর। আর এটাতে যেহেতু কোনোটাতে প্রথমটাই মিল হচ্ছে না তাহলে গ নম্বরটা আমরা পেয়ে গেলাম। অনেক সময় যদি দুইটাতে মিলে যায় যে প্রথমটা, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এই দুইটা যোগ করে দেখব যে এই কোনটাতে হচ্ছে, সেটা কিন্তু উত্তর হবে। যাক, এখন 19 নম্বর প্রশ্নে যাই। যে 19 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে নিচের কোনটি শূন্য মাত্রা সত্তা বলে গণ্য করা হয়। আসলে শূন্য মাত্রা এটা একটা মুখস্থ যেহেতু প্রশ্ন, যে রেখা, তল, কোণ সবগুলোই কিন্তু অনেকগুলো বিন্দু নিয়ে মিলে হয়। আসলে আমরা রেখা অঙ্কন করি এইভাবে, কিন্তু আসলে দেখো খেয়াল করে দেখো এখানে যদি আরও একটু বিন্দুগুলো দিই তাহলেই কিন্তু এখানে রেখা হয়ে যাবে আস্তে আস্তে। তো এইভাবে বিন্দুগুলো মিলেই কিন্তু রেখা হয়। তাহলে আর এই একটা বিন্দুকে বলা হয় শূন্য মাত্রা সত্তা, অর্থাৎ এখানে তবে বিন্দু, অর্থাৎ ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। তারপরে এখানে যে 20 নম্বর প্রশ্নটা খেয়াল করে দেখো যে একটা ত্রিভুজ দিয়ে 40 ডিগ্রি কোণ দেওয়া হয়েছে। এখানে আবার বলা হয়েছে যে 40 ডিগ্রি কোণ দিয়ে ABC এর AB সমান AC। এটাই মেন, এই কথাতেই আমরা অ্যান্সারটা বের করতে পারবো। দেখো একটা ত্রিভুজের যদি এইভাবে বলা হয় যে AB
এটা সমান এসি, অর্থাৎ এই দুই বাহু সমান, তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এটা যেহেতু 40 আছে, তাহলে ত্রিভুজের 3 কোণ মিলে 180 হয়, বিয়োগ 40, তাহলে এখানে কিন্তু 140। তাহলে যেহেতু সমান দুইটা কোণ, তাহলে এখানে 2 ভাগ করলে 7 দুগুণ 14, অর্থাৎ এটাও 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি হবে। এখন বলা হয়েছে এসিডি, এসিডি অর্থাৎ এই কোণটা কত, তাহলে এই এক সরল কোণ 180, 180 থেকে 70 বাদ দিলেই তাহলে 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রির আবার অর্ধেক বলা হয়েছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 55 ডিগ্রি। তারপরে বলা হয়েছে 21 নম্বর যে প্রশ্নটা, একটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু সমকোণী, তাহলে এইরকম আকৃতির একটা ত্রিভুজ, এই দুইটা বাহু সমান, অর্থাৎ এটা আর এটা সমান, সমদ্বিবাহু সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি, তাহলে এটাও 6, এটাও 6। তাহলে এই সমকোণী ত্রিভুজ হলেই কিন্তু আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে এটা 3 হচ্ছে, 3 6 18 ক্ষেত্রফল হবে। এইভাবে আমরা যখনই ভূমি আর উচ্চতা পাবো তখন কিন্তু হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবো। তো 21 হয়ে গেল। এখন আমরা 22 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে এখানে একটু তথ্য দেওয়া হয়েছে, অর্থাৎ উদ্দীপকের আলোকে 22 ও 23 করতে হবে। এখানে চিত্রে বৃত্তটির কেন্দ্র, দেখো ও বৃত্তটির কেন্দ্র, যে চিত্রটা দেখতে পাচ্ছ এখন, কেন্দ্র আর বি সমান 4। এই চিত্রটা একটু যেহেতু ছোট দেখা যাচ্ছে, আমি এখানে একটু চিত্রটা এঁকে দেখাই। তো এই চিত্রটা এরকম একটা চিত্র দেখিয়ে এই জায়গাতে দুইটা যে অঙ্কন করা হয়েছে, এ বি আর সি ডি। এই যে এখানে যে এর মধ্যবিন্দু, এখানে এফ বিন্দু একটা, এখানে ই বিন্দু একটা দেওয়া হয়েছে, আর এখানে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্র সোজা দাগ দিয়ে ও কেন্দ্রবিন্দু। তাহলে এখন আমরা যদি এই প্রশ্নের দিকে দেখি, যেহেতু আমাদের চিত্র এখন অলরেডি আমরা বোর্ডে এঁকে ফেলেছি, তাহলে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র বিই সমান 4, বি ও এটা ই বিন্দু, তাহলে বিই সমান কিন্তু এটা 4। তাহলে এটা যেহেতু লম্ব, অর্থাৎ এখানে যেহেতু 4 আছে, তাহলে এই পাশেও 4 হবে। তাহলে এটা যদি 4 4 8, অর্থাৎ তাহলে আমরা জানি যে এখানে কিন্তু বলা হয়েছে ও ই সমান ও এফ, ও ই সমান ও এফ, অর্থাৎ কেন্দ্র থেকে সমান যদি যে হয় পরস্পর সমান হয়, অর্থাৎ এটা 8 হলে এটাও কিন্তু 8 হবে, তাহলে এটা 8 আমরা উত্তর পেয়ে গেলাম। আবার এ বি সমান সিডি, এ বি সমান সিডি, যে দ্বয় পরস্পর সমান। ও ই সমান 3, দেখো ও ই, এখানে দেখতে হবে ও ই, এটা 3। তাহলে আমরা জানি যে আসলে সমকোণী ত্রিভুজের এখানে হলে ব্যাস কত, ব্যাস বলতে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বললে ব্যাস কিন্তু এই তার দ্বিগুণ করলে আমরা পেয়ে যাব। তো আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3 4 5 আর 6 8 10 আর 5 12 13, এই কয়েকটাই তোমাদের পরীক্ষাতে প্রায় আসে। তো এটাতে 3 4, তাহলে এটা হবে 5, তাহলে 5 দুগুণ 10। তাহলে এই পরবর্তী যে প্রশ্নটা দেওয়া হয়েছে বৃত্তের ব্যাস কত, তাহলে এটার উত্তর হবে 10। তবে খেয়াল করে দেখো এখানে কিন্তু ঘ নম্বরটা অ্যান্সার দেওয়া হয়েছে। 24 যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটু কঠিন হয় অনেক ছেলে মেয়েদের কাছে, যে এটা কিন্তু ত্রিভুজ হচ্ছে একান্তরকোণী ত্রিভুজ। এই একান্তরকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর অনুপাত কিন্তু সর্বদা সমান হবে। তাহলে এখানে যে ত্রিভুজটা দেওয়া হয়েছে, এই ত্রিভুজের যখনই এই সোজা একটা টান দেওয়া হয়েছে, তাহলে এই ত্রিভুজের কোণের দিক দিয়ে এই বড় ত্রিভুজের কোণ কিন্তু একই। আবার এখান থেকে যে টান দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে আমরা জানি এবিসি, এখানে তো বলা হয়েছে এ বি, এ ও বি ও সি এবং পি ও কিউ সদৃশ্য, অর্থাৎ সদৃশ্য কোণী ত্রিভুজ আমরা জানি আগে থেকেই। তাহলে এপি, অর্থাৎ এখানে দেখো এ পি বি, এখন যদি এই বাহুর অনুপাত, এই বাহু অনুপাত এটা, তাহলে এ পি ডিভাইডেড পিবি, পিবি সমান হবে এই বাহুটা, এই বাহু যেই অনুপাত থাকবে সেটা কিন্তু এই বাহুর সাথে অনুপাত করতে হবে, অর্থাৎ কিউ আর সি। দেখো আমরা অলরেডি এইভাবে লিখবো এ কিউ ডিভাইডেড কিউ সি, এইরকম আছে কিনা
দেখো সি কিউ এ কিউ, আমরা যখনই এটার অনুপাত লিখলাম এটার সাথে মিল হয়ে যাচ্ছে। বি ও, এখন ও বিন্দু এটা, তাহলে বি ও, আর তার সাথে আছে দেখো কিউ ও, এই একই বাহু, তাহলে এই বাহুটার অনুরূপ কি যদি তৈরি করতে লাগে, বি ও, বি ও ডিভাইডেড, ও সরি অনুপাত আকারে, ওই অনুপাত বলতে কিন্তু আমরা নিচে লিখতে পারি, তাহলে ও কিউ, খেয়াল করে দেখো এইটুক লিখেছি তারপর এটা, তাহলে আমরা এটার বড় পার্শ্বেরটা লিখবো ও সি সমান হবে ও সি ডিভাইডেড ও পি, ওপি, এটা অনুপাত করলে কিন্তু হবে বি ও অনুপাত ও কিউ সমান ও সি অনুপাত ও পি, এটা আছে কিনা আমাদের দেখতে হবে। তাহলে সি ও আর ও পি একই, তাহলে তিনটাই এখানে উত্তর আমাদের কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 1, 2 ও 3। টি বর্ণটির মোট কয়টি প্রতিসাম্য রেখা আছে? আসলে টি বর্ণটাকে কোনো দিকেই ঘোরালে আমরা ঘোরাতে পারি না, অর্থাৎ প্রতিসাম্য রেখা যেইভাবে আছে সেটাই। যেমন একটু খেয়াল করে দেখো যে তোমাদেরকে যদি এইচ অক্ষরটা দেখায়, এটাও এইচ হয়ে আছে, এই এইচটাকে যদি আমরা ঘোরাই, এই পাশে মাত্রা দিলাম, তাহলে এই পাশে যদি আমরা এইচটা এইভাবে লিখি, দেখো এই এইচটাকে এখন আমি বোঝাতে চাচ্ছি যে এইচটাকে আমি ঘুরিয়েছি, অর্থাৎ 180 ডিগ্রি ঘোরালে আবার এইচ হচ্ছে কিন্তু। আর টি এর ক্ষেত্রে এইভাবে কিন্তু ঘোরানো, এই টি যেভাবে আছে আবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আবার এখানে নিলেই, অর্থাৎ 360 ডিগ্রি ঘোরালেই কেবল একটা টি পাওয়া যায়, অর্থাৎ প্রতিসাম্য রেখা একটি। এই জন্য তারপরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এখানে পরবর্তীতে একটা বৃত্ত দিয়ে এখানে স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করে 26 ও 27 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো এই জায়গাতে যে এই চিত্রটাও আমরা একটু অঙ্কন করি, তাহলে এখানে একটা বৃত্ত অঙ্কন করে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। স্পর্শক আমার এখানে স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে এই বিন্দু থেকে এই স্পর্শক আবার এই স্পর্শক বিন্দুতে কিন্তু একটা এখানে ত্রিভুজ অঙ্কন করা আছে এইভাবে, তাহলে এই চিত্রটা দেওয়া হয়েছে। তাহলে এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা ও বিন্দু, আর এটা ডি বিন্দু। এখানে খেয়াল করে দেখো যে ও বৃত্তের কেন্দ্র, এটার এ বি ও এসি দুটি স্পর্শক, তাহলে স্পর্শক বি এ সি 60, অর্থাৎ বি এ সি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কিন্তু স্পর্শক হলে এই কোণ অবশ্যই 90 ডিগ্রি করে হবে, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে চতুর্ভুজ, এটা যেহেতু একটা চতুর্ভুজ বি ও সি এ, তাহলে একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এটা তো দুইটা মিলে 180, তাহলে আরেকটা হবে 160, সরি 80 বিয়োগ 160, তাহলে এখান থেকে পাচ্ছি 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু 120 ডিগ্রি হয়ে আছে। তাহলে বলা হয়েছে বিএসি, তাহলে এখন বের করতে হবে বি ও সি কত, তাহলে বি ও সি, তাহলে তো 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তারপরে ডি বিন্দু বিডিসি চাপের মধ্যবিন্দু হলে, অর্থাৎ এই ডি বিন্দু যদি মধ্যবিন্দু হয়, তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু অবশ্যই সমদ্বিবাহু, এই দুইটার জন্য সমদ্বিবাহু হবে। আবার আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অর্থাৎ এটা 120 হলে এটা 60 হবে, 60 60 120, তাহলে এটা 60 হলে এই কোণ যদি 60 হয়, আবার এই দুই কোণ মিলে তো দুটো সমান, তাহলে একটা 60, তাহলে 180 বিয়োগ 60, তাহলে এই দুই কোণ মিলে, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে কিন্তু 120 ডিগ্রি, আবার সমান কোণ, তাহলে এই কোণও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ হচ্ছে সি বি সি ডি। তাহলে এখন আমরা যদি এটা তথ্য বের করার চেষ্টা করি, বিডিসি তাহলে 60 ডিগ্রি, তারপরে বিএসি 60 ডিগ্রি সমান, ঠিক আছে। তারপরে দেখো বিওসি 2 নম্বরটা বিওসি 120 ডিগ্রি, বিএসি তার দ্বিগুণ 60 60 120, তাহলে এটাও ঠিক আছে। তার পরবর্তীতে দেখো 3 নম্বরে বিসিডি তাহলে 60 ডিগ্রি, আবার প্লাস ডিবিসি এটাও 60, তাহলে 60 60 120, এই পাশে 120, ডান পাশে আমরা দেখি বিওসি 120, তাহলে সবগুলোই কিন্তু এখানে
সমান আমরা পাচ্ছি, অর্থাৎ 1, 2 ও 3, 27 হয়ে গেল। এখন 28 নম্বর প্রশ্নটাতে দেখো খুবই ছোট একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যে 28 নম্বর প্রশ্নতে এখানে কিন্তু বলা হয়েছে সাইন থিটা আর রুট দিয়ে এখানে দেওয়া হয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা আর সেক স্কোয়ার বলতে এখানে কিন্তু 1 ডিভাইডেড কস থিটা হয়ে যাবে, একবারে লিখে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি ট্যান থিটা, সাইন থিটা ডিভাইডেড কস থিটা সমান ট্যান থিটা। তারপরে 29 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে 0 থেকে 90 বড় এবং 90-এর চাইতে ছোট অথবা সমান, এর জন্য সাইনের মান কত হয়? আসলে সাইনের মান হচ্ছে কোণের মান, সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হয় -1। তারপর 30 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে ত্রিভুজ ABC এর সি কোণ এক সমকোণ, অর্থাৎ এখানে দেখো ত্রিভুজ একটা অঙ্কন করি আমরা, একটা সমকোণী ত্রিভুজ এখানে বলা হয়েছে। তো ত্রিভুজ ABC এর সি কোণ কিন্তু এক সমকোণ, এই সিটা দিলাম আমরা, তাহলে এখানে লিখলাম এ আর এখানে লিখলাম বি। এখন এ কোণ সমান 60 ডিগ্রি, তাহলে খেয়াল করে দেখো এটা যেহেতু 90, তাহলে এটা আমরা 30 ডিগ্রি লিখে দিলাম। লিখে নিলে এখানে যে ইকুয়েশনটাই থাক, দেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে কীভাবে বের করতে পারবো। ট্যান এ বলতে 60, ট্যান এর মান হচ্ছে √3 60 ডিগ্রি, মাইনাস ট্যান বি 30 ডিগ্রি অর্থাৎ 1 ডিভাইডেড √3, ট্যান বি এর মান 1 ডিভাইডেড √3 ডিভাইডেড 1 প্লাস ট্যান এ বলতে 60 ডিগ্রি অর্থাৎ ট্যান 60 এর মান √3 ইন্টু ট্যান বি বলতে 30 ডিগ্রি, তাহলে 1 ডিভাইডেড √3 30 ডিগ্রির মান, তাহলে এটা আর এটা কেটে নিচে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে এখানে 3 - 1 ডিভাইডেড √3 ডিভাইডেড 2, তাহলে উপরে হচ্ছে 2 ডিভাইডেড √3 গুণিতক 1 ডিভাইডেড 2, এটা আর এটা কেটে গেলে 1 ডিভাইডেড √3, তাহলে কিন্তু আমরা গ নাম্বারটা উত্তর পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এভাবে যদি তোমরা অ্যান্সার করো, আমার বিশ্বাস যে কয়েকটা আমার যদি ক্লাস দেখো তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তোমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। তো যাই হোক, আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।